Hello students, welcome to my YouTube channel. Today I'm going to discuss lesson 6 of class 8, that English, that is the sea. The sea mane সমুদ্র, written by James Reeves. So আগে কবিতাটা পড়ার আগে আমরা জেমস রিভস সম্পর্কে একটু জেনে নিই। James Reeves was a British author principally known for his poetry, plays and contributions to children's literature. His books include anthologies of both adults and children. He was also well known as a literary critic and broadcaster. একজন ব্রিটিশ লেখক, প্লেও লিখেছেন, পোয়েট্রিও লিখেছেন, বাচ্চাদের জন্য লিখেছেন, বড়দের জন্য লিখেছেন, কবিতাও লিখেছেন। সো দ্য সি শুরু করার আগে আমাদেরকে কতগুলো ব্যাপার জানতে হবে। যে ইংলিশে একটা কথা আছে, ফিগার্স অফ স্পিচ। ফিগার্স অফ স্পিচ মানে হলো বাংলায় যেটাকে বলে অলংকার। মানে কোনো পোয়েট্রি লিখতে গেলে সেটাকে সুন্দর করার জন্য কবিরা অলংকার বা ফিগার্স অফ স্পিচ ইউজ করে। এখানে এই কবিতায় অনেকগুলো ফিগার্স অফ স্পিচ আছে, যেমন অ্যালিটারেশন আছে, অনোম্যাটোপিয়া আছে, আর যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট মেটাফর্স আছে। মেটাফর্স হলো কি, যেখানে দুটো সম্পূর্ণ আলাদা জিনিসের মধ্যে একটা কম্পারিজন, ডাইরেক্ট কম্পারিজন করা হবে, কিন্তু তাদের পয়েন্ট অফ কম্পারিজনটা সবসময় ইমপ্লাইড থাকবে। তাদের মানে কি ব্যাপারে তারা একই, সেইটা সবসময় কি থাকবে, সেটা ডাইরেক্টলি বলা থাকবে না, কিন্তু তাদের কম্পারিজনটা ডাইরেক্ট থাকবে। মানে সিকে আমরা দেখব একটা ডগের সঙ্গে তুলনা করা হচ্ছে, ঠিক আছে, কিন্তু কেন, মানে কোন, এটা একদম ডাইরেক্ট বলে দিয়েছে। কিন্তু যদি বলতো দ্য সি ইজ অ্যাজ ফিয়ার্স অ্যাজ আ ডগ, তখন কি হতো, মানে সমুদ্রটি একটি কুকুরের মতোই প্রচণ্ড হিংস্র। তো এখানে তখন ওদের পয়েন্ট অফ কম্পারিজনটা বোঝা যেত যে দুজনেই হিংস্র, এই ব্যাপারটা কিন্তু ওটা উল্লেখ করা নেই, একদম ডাইরেক্ট কম্পারিজন করা হয়েছে। সো এটা একটা মেটাফর। ওকে, তাহলে আমরা কবিতাটা এখন শুরু করতে পারি। The sea is a hungry dog, giant and grey. He rolls on the beach all day. With his clashing teeth and shaggy jaws, hour upon hour he gnaws the rumbling, tumbling stones, and bones. The giant sea dog moans, licking his greasy paws. ফার্স্ট লাইনটাতে দ্য সি ইজ এ হাংরি ডগ, সিকে একটা হাংরি ডগের সঙ্গে তুলনা করা হয়েছে, একদম ডাইরেক্ট কম্পারিজন করা হয়েছে। তো দিস ইজ আ মেটাফর। ওকে, জায়েন্ট অ্যান্ড গ্রে, এখানে দেখো জায়েন্ট গ্রে দুটো ওয়ার্ডই জি দিয়ে শুরু হচ্ছে। এরকম যদি দুটো, তিনটে, চারটে মাল্টিপল ওয়ার্ডস একই লেটার দিয়ে শুরু হয় না, তখন সেটাকে বলা হয় অ্যালিটারেশন। ওকে, মানে একই লেটারের বারবার ইউজ করা হচ্ছে, দ্যাট ইজ কল্ড অ্যালিটারেশন। অ্যালিটারেশন শব্দের ঝংকারটা বাড়ায় পোয়েমে। এবারে আমরা পোয়েমের থিমে চলে আসি, যে সমুদ্রটিকে একটি হাংরি, একটি ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। জায়েন্ট অ্যান্ড গ্রে, জায়েন্ট মানে বিশাল আকার, বিরাট আকৃতির একটি কুকুরের মতো হলো একটি সমুদ্র। অ্যান্ড গ্রে, গ্রে কেন, গ্রে কালার হলো মানে স্যাডনেস, সামথিং আনইউজুয়াল, যেটা সাধারণত হয় না, এরকম কিছু কিছু ডিস্ট্রাকটিভ, এইসবকে সিম্বলাইজ করার জন্য গ্রে কালার ইউজ করা হয়। একটা গ্লুমি ব্যাপার আছে এর মধ্যে। তো একটি সমুদ্র হলো একটি ক্ষুধার্ত কুকুরের মতো বিশাল আকৃতি এবং গ্রে কালার। গ্রে কালার সমুদ্র কখন হয়ে যায়, যখন সমুদ্রের উপরে অনেক মেঘ আসে, ঝড় আসে প্রচণ্ড, তখন সমুদ্রের কালার হয়ে যায় গ্রে।
তাই জন্য সমুদ্রটাকে যেন মনে হচ্ছে একটি বিশাল আকৃতির গ্রে কালারের ডগ, হাংরি ডগ। হি রোলস অন দ্য বিচ অল ডে। সে সমুদ্র তটে সবসময় রোল করতে থাকে। অ্যাকচুয়ালি কি হয়, সমুদ্র তটে সমুদ্রের ঢেউগুলো রোল করে করে আসে আবার চলে যায়। তো সেটা যেন কুকুর, একটি কুকুর যেন বিচে রোল করছে, মানে গড়াগড়ি খাচ্ছে। উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড শ্যাগি জস, তার দাঁতগুলি ধারালো, শ্যাগি জস, রাফ তার জগুলো প্রচণ্ড। আওয়ার আপন আওয়ার হি নস, ঘন্টার পর ঘন্টা কি করে, সে চিবোয়। ন মানে চিবানো। দ্য রামলিং টামলিং স্টোন। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে অনেক পাথর আসে আবার চলে যায়। পাথরগুলো সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সঙ্গে ক্ষয়ীভূত হতে থাকে। তো সেগুলিকেই যেন কবি তুলনা করেছেন অ্যান্ড বোনস বোনস বোনস, মানে হাড়ের সঙ্গে। কেন? ডগরা কি করে, তার প্রে মানে শিকারের ওপর লাফায় এবং সেগুলিকে, মানে শিকারের যে হাড় সেগুলি নিয়ে সে যেন রাম্বল টাম্বল করে, মানে উল্টে পাল্টে সেগুলিকে খায়। তো অনেকটা সেই রকমই পাথরগুলোকে সমুদ্র খইয়ে দিচ্ছে। এইবারে তুলনাটা বোঝা যাচ্ছে যে যেরকম করে সমুদ্র পাথরগুলোকে তার ঢেউয়ের মাধ্যমে ক্ষয়ীভূত করে, সেটা মনে হচ্ছে যেন কোনো কুকুর তার শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে তার শিকারের যে ভাড়গুলি সেগুলোকে চিবোচ্ছে, সেগুলোকে উল্টে পাল্টে খাচ্ছে। দ্য জায়েন্ট সি ডগ মোন্স লিকিং হিজ গ্রিজি পস। মোন্স মানে এক ধরনের, মানে গর্জন করা আর কি। জায়েন্ট সি ডগ মানে ওই সমুদ্র কি করছে, গর্জন করছে, যেন মনে হচ্ছে যেন একটি কুকুর হাউল করছে, গর্জন করছে। আর তার প প মানে তার থাবাগুলো পায়ে, সেগুলো গ্রিজি, সেগুলো হচ্ছে সিক্ত ভেজা, সেগুলোতে সে চাটছে। কুকুরেরা কি করে, হাত পা চাটে, মানে পাগুলো চাটে, শরীর চাটে, তো যেন মনে হচ্ছে লিক করছে, চাটছে। আর কি করছে, হাউল করছে, মানে গর্জন করছে। ওকে, নেক্সট স্ট্যান্জা। And when the night wind roars and the moon rocks in the stormy cloud, he bounds to his feet and snuffs and sniffs, shaking his wet sides over the cliffs, and howls and hollows long and loud. এরপরে হচ্ছে রাত্রিবেলা। রাত্রিবেলা কি হয়, খুব জোরে স্টর্মি উইন্ড বয়ে চলেছে। আর যখন বাতাস খুব জোরে বয় তখন কি হয়, স্টর্ম হলে প্রচণ্ড জোরে বাতাস গর্জন করে। গর্জন করা মানে রোর করা, রোর্স। অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। আর কি হয়, আকাশে প্রচণ্ড ঝড়ের মেঘ, তার মধ্যে চাঁদকে কখনো দেখা যাচ্ছে, কখনো সে মেঘে চাপা পড়ে যাচ্ছে। সেজন্য বলছে মুন যেন রক করছে, দুলছে। কোথায়, স্টর্মি ক্লাউডের মাঝে। He bounds to his feet and snuffs and sniffs, shaking his wet sides over the cliffs. কি হয়, কুকুর যখন ভিজে যায় তখন কি করে, সে ফোঁস ঘোঁত ঘোঁত করতে থাকে, একটা আওয়াজ বের করতে থাকে, তাই না? আর শেকিং হিজ ওয়েট সাইডস, তার লোমগুলোকে খুব ছাড়তে থাকে, ওভার দ্য ক্লিফস। তো কি হচ্ছে, সমুদ্রটি যেন একটি জায়েন্ট ডগ, সে ফোঁস ফোঁস আওয়াজ করছে স্টর্মে। সেটা যেন কুকুরটি গর্জন করছে, ফোঁস ফোঁস আওয়াজ, নিঃশ্বাস ফেলছে। আর তার লোমগুলিকে এমনভাবে শেক করছে যে তার শেক করে যে জলের যে বিন্দু, জলকণাগুলি, সেগুলো পাথরের ওপর দিয়ে ছিটকে পড়ছে। কিভাবে, সমুদ্রের ঢেউ যখন এসে তার বিচে যে রক্সগুলো থাকে, পাথরগুলো, ক্লিফস মানে হ্যাঙ্গিং রক্স যেগুলো, সেইগুলোতে যখন ধাক্কা খায় তখন কি হয়, জলগুলো ভেঙে একেবারে ঢেউগুলো ছিটিয়ে যায়। তো সেইটাকে একটা ইমেজটাকে কল্পনা করা হচ্ছে একটা কুকুরের সঙ্গে। অ্যান্ড হাউস অ্যান্ড হলোস লং অ্যান্ড লাউড। আর যে জোরে জোরে গর্জন হচ্ছে বা পাথরে আছড়ে পড়তে ঢেউ যখন পাথরে আছড়ে পড়ছে তখন যে আওয়াজটা হচ্ছে, ওটা যেন কুকুরটি গর্জন করছে। এখানে আমরা এই কবিতাটি যখন আমরা পড়বো লাইন বাই লাইন, আমাদের চোখের সামনে কিন্তু একটা ছবির মতো একটা ভেসে ওঠে, তাই না? মানে লাইক দ্য পোয়েট ইজ পেইন্টিং আ পিকচার থ্রু হিজ ওয়ার্ডস, যেন সে তার
মানে শব্দ চয়নের মাধ্যমে, শব্দ ব্যবহারের মাধ্যমে কবিতায় ছবি এঁকে দিচ্ছেন। তো এই ধরনের যে, এটাকে পোয়েটিক টুল আমরা বলতে পারি, যে এই যে ধরনের যে তার কবিতা, এই ব্যবহার, এটাকে বলা হয় যে ছবির ব্যবহার, এটাকে বলা হয় ইমেজারি। ইমেজারি ব্যবহার করছেন, ওকে, পোয়েটিক ইমেজারি। So let's move to the next and last stanza. But on quiet days in May and June, when even the grasses on the dune play no more their reedy tune, with his head between his paws, he lies on the sandy shores, so quiet, he scarcely snores. প্রথম দুটো স্ট্যান্জায় আমরা যে রূপটা দেখলাম একটা ডগে বা একটা সি, থার্ড স্ট্যান্জায় কিন্তু পুরো তার এক্সট্রিম অপোজিট দিকটা আমরা দেখব। প্রথম দুটো স্ট্যান্জায় একটা স্টর্মি, একটা ওয়াইল্ডারনেস ছিল, একটা দুরন্তপনা ছিল, কিন্তু সে স্ট্যান্জাটা খুব কাম একটা পিকচার দিয়েছে। কেন? এটা মে আর জুন মাসের ঘটনা বলছে। বাট অন দ্য কোয়াইট ডেজ ইন মে অ্যান্ড জুন, মে অর জুন, মে অথবা জুন মাসে কি হয়, শান্ত থাকে বাতাস। when even the grasses on the dune play no more their reedy tune. ডিউন মানে কি? ডিউন মানে বালিয়াড়ি, মানে উঁচু উঁচু বালির ঢিপিকে ডিউন বলে। a hill of wind blown sand, ডিউন, ওকে। তো সেই ডিউনের উপরে যে ঘাসগুলো হয়ে থাকে, সেগুলো যখন বাতাস বয় তখন এই ঘাসগুলোর কাণ্ডে কাণ্ডে ঘষা লেগে রিডি টিউন, এক ধরনের আওয়াজ হয়। তো সেইটুকু হাওয়াও নেই যে ঘাসগুলো দুলবে আর তার থেকে আওয়াজ তৈরি হবে, এত কাম থাকে তখন উইন্ড। উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, হি লাইজ অন দ্য স্যান্ডি শোর, সো কোয়াইট, হি স্কেয়ারসলি স্নোজ। এই সময় কি সমুদ্র যেন ঘুমায়, মানে সমুদ্ররূপী যে কুকুর, বা বলতে যে সমুদ্রটি বা কুকুরটি ঘুমোয়। কিভাবে ঘুমোয়? তার পাগুলির মধ্যিখানে, মানে বিটুইন হিজ পজ হি পুটস হিজ হেড, দুটি পায়ের মধ্যিখানে মাথাটিকে রেখে সে শুয়ে থাকে। কোথায়? স্যান্ডি শোরে। কোথায়? এই বিচে, সি বিচে। মানে সমুদ্র শান্ত থাকে, যেন সমুদ্র, লাইক দ্য সি স্লিপিং, ওকে, লাইক আ ডগ। সো কোয়াইট, হি স্কেয়ারসলি স্নোর্স, এত শান্তভাবে সে ঘুমায়। স্কেয়ারসলি মানে তার যে স্নোর, মানে নাক ডাক, নাক ঘুমোলে যে নাক ডাকে সেটাকে বলে স্নোর, যে খুব বিরল, তার নাক ডাকার শব্দ খুবই বিরলভাবে পাওয়া যায়, মানে তখন উইন্ডটা এতই কাম থাকে। সো দিস ওয়াজ দ্য পোয়েম। এখানে খুব সুন্দরভাবে পোয়েট একটা হাংরি ডগের সঙ্গে, একটা জায়েন্ট গ্রে হাংরি ডগকে, মানে একটা সি এর সঙ্গে একটা জায়েন্ট গ্রে হাংরি ডগের তুলনা করেছেন। ওকে, নাও এখানে আরেকটা ব্যাপার আছে, আরেকটা জিনিস আছে এখানে, পারসনিফিকেশন। পারসনিফিকেশন মানে কি? যেগুলো মানে কোনো জীবন নেই, লাইফলেস অবজেক্টস যেগুলো হয়, তাদেরকে যেন মনে হয় তারা লিভলি, তারা বেঁচে আছে, মানে তাদের প্রাণ আছে, সেরকমভাবে তাদেরকে বোঝানো হয়, তাদেরকে অ্যাক্ট করানো হয়। কে অ্যাক্ট করান? কবি বা লেখক। এটাকে বলা হয় পারসনিফিকেশন। এখানে সমুদ্রটি একটি কুকুরের মতো অ্যাক্ট করছে, সমুদ্রে মনে হচ্ছে যেন জীবন চলে এসছে, তো এখানে সি এর পারসনিফিকেশন হয়েছে, এটাও মাথায় রাখতে হবে। আর একটা বলেছিলাম অনোম্যাটোপিয়া। অনোম্যাটোপিয়া মানে শব্দ। এই যে এখানে রামলিং টামলিং স্টোনস, রামলিং টামলিং অ্যাকচুয়ালি কোনো এখানে সেরকমভাবে অর্থ নেই, এগুলো শুধু শব্দ, কিছু শব্দকে বোঝাচ্ছে। এই যে মোনস, হাউলস, এগুলো শব্দ বোঝায়। এই ধরনের যে সমস্ত ওয়ার্ডগুলি কিছু শব্দ বোঝায়, সেগুলোকেও অনোমেটোপিয়া বলা হচ্ছে। তাই আমরা দেখতে পাচ্ছি এই পোয়েমটাতে অনেক রকম ফিগার্স অফ স্পিচ ইউজ করা হয়েছে, যাতে পোয়েমটা খুব সুন্দর লাগে। So this was the poem. Now solve the activities, and this was all. Okay, thank you.